There are no বিবিসি বাংলা এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ব্রিটেন ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। সামনের সপ্তাহ থেকেই ব্রিটেনে গণহারে এই টিকা দেওয়া হবে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় শিক্ষা আর স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগ নেই বলে অভিযোগ। বান্দরবানের ধরেন চিবুক এলাকার কথা যদি আমরা বলি, সেখানে হচ্ছে 5 স্টার হোটেল নির্মাণের প্রক্রিয়া চলছে, অথচ সেখানকার মানুষজন প্রাইমারি লেভেলের যে পড়াশোনা সেটাও কোন রকম শেষ করে অনেক কষ্টে, কারণ হচ্ছে ওখানে কোনো প্রাইমারি স্কুল ওভাবে নাই। বাংলাদেশের একজন নারী বাউল শিল্পীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির এক নেতার মন্তব্য নিয়ে বিতর্ক। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ব্রিটেন হচ্ছে বিশ্বের প্রথম কোনো দেশ যারা ঔষধ কোম্পানি ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। ব্রিটেনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই অনুমোদনের পর সামনের সপ্তাহ থেকেই ব্যাপক হারে সাধারণ মানুষকে এই টিকা দেয়া হবে। পরীক্ষামূলক প্রয়োগে এই টিকাটি 95% কার্যকর বলে প্রমাণিত হয়েছিল। ব্রিটেনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে তারা এই টিকার নিরাপত্তার দিকগুলো নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। বিস্তারিত শুনুন আফরোজানিলার কাছে। কয়েক সপ্তাহ আগে যখন ফাইজার এবং বায়োএনটেকের এই টিকা সফল হবার খবর বেরিয়েছিল, তখন এটি বিশ্বজুড়ে চাঞ্চল্য এবং আশাবাদ সৃষ্টি করেছিল। বিশেষজ্ঞরা বলছিলেন করোনা ভাইরাসের বিশ্ব মহামারী থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি নিরাপদ এবং কার্যকর টিকা। ফাইজার বায়োএনটেক যেরকম স্বল্পতম সময়ে এই টিকা উদ্ভাবন করেছে সেটি একটি রেকর্ড। ব্রিটেন ইতোমধ্যে এই টিকার 4 কোটি ডোজ অর্ডার দিয়ে রেখেছে। 2 কোটি মানুষকে এর মাধ্যমে সুরক্ষা দেওয়া যাবে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন সামনের সপ্তাহেই টিকা দেওয়ার কাজ শুরু হবে এবং পুরো ডিসেম্বর মাস জুড়ে লাখ লাখ মানুষকে এই টিকা দেওয়া হবে। অগ্রাধিকার পাবেন প্রবীণ নিবাসে থাকা বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ মানুষ এবং ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS এর কর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন সামনের বসন্তকাল নাগাদ পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তারা আশা করেন। আফরোজানিলা। বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্ণ হচ্ছে আজ, কিন্তু 3টি পার্বত্য জেলায় পাহাড়ি জনগোষ্ঠীর নেতারা অভিযোগ করছেন সেখানে শিক্ষা আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখনও পর্যাপ্ত সুযোগ তৈরি করা হয়নি। সেখানকার নেতারা বলছেন শহরাঞ্চলে এসব সুযোগ সুবিধে থাকলেও দুর্গম এলাকায় স্কুল, হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপ্রতুলতা রয়েছে। সরকারও এরকম শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতির কথা স্বীকার করছে, তবে আশ্বাস দিচ্ছে যে শিগগিরই এসব পূরণে পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। বান্দরবান জেলার কঙ্কাবতী ইউনিয়নের বাসিন্দা রেং ইয়াং ম্রো। মিস্টার ম্রো জানান স্বাস্থ্য আর শিক্ষার সুযোগের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠী। এখনও অনেক এলাকা রয়েছে যেখান থেকে বান্দরবান জেলা শহরে আসতে কয়েকদিন সময় লেগে যায়। সেখানে মানুষ অসুস্থ হলে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়, কারণ যে কোনো ধরনের অসুস্থতার জন্য যেতে হয় জেলা শহরেই। অনেক এলাকায় এখনও নেই প্রাথমিক শিক্ষার কোনো সুযোগ। কেউ যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে চলে আসতে হয় বান্দরবান সদরে। যে কমিউনিটি ক্লিনিক গুলো দেওয়ার কথা ছিল ইউনিয়ন ভিত্তিক, সেগুলাও ঠিকঠাক মতো পরিচালিত হয় না। সেখানে হচ্ছে চিকিৎসার কোনো সুযোগ থাকে না, অনেকগুলো ক্লিনিক তো অচল হয়ে পড়ে আছে। বান্দরবানের ধরেন চিবুক এলাকার কথা যদি আমরা বলি, সেখানে হচ্ছে 5 স্টার হোটেল নির্মাণের প্রক্রিয়া চলছে, অথচ সেখানকার মানুষজন প্রাইমারি লেভেলের যে পড়াশোনা সেটাও কোন রকম শেষ করে অনেক কষ্টে, কারণ হচ্ছে ওখানে কোনো প্রাইমারি স্কুল ওভাবে নাই। রাঙ্গামাটি জেলার চাকমা সার্কেল উপদেষ্টা রানী NN
তিনি বলেন, শান্তি চুক্তি সই হওয়ার 23 বছর পেরিয়ে যাওয়ার পর শিক্ষা আর স্বাস্থ্যসেবার সুযোগ কিছুটা বাড়লেও এখনও সেগুলো পর্যাপ্ত নয়। দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিকের বেশ কিছু অবকাঠামো থাকলেও কম বেতন ও সুযোগ সুবিধার অভাবে অনেক স্বাস্থ্যকর্মী আসলে দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা দিতে যেতে চান না। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন এসব এলাকার বাসিন্দারা, বলছিলেন রানী এন। স্বাস্থ্য খাতে যদি আমরা চিন্তা করি, রিমোট এরিয়ার মানুষজন কিন্তু এখনো অনেক বঞ্চিত। যদি কম্পেয়ার করতে বলা হয়, হ্যাঁ 23 বছর আগে কি ছিল, 23 বছর পরে কি হয়েছে, অবশ্যই প্রোগ্রেস হয়েছে, কিন্তু সেই প্রোগ্রেসটা আশানুরূপ না আর কি। রানী এন বলেন, দুর্গম এলাকাগুলোতে সরকারি স্কুলও নেই। বেসরকারি সংস্থাগুলো প্রকল্প ভিত্তিক কিছু প্রাথমিক বিদ্যালয় তৈরি করলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো বন্ধ হয়ে যায়। এমন সব দুর্গম গ্রাম আছে যেখানে 2 ঘন্টা হাঁটার রাস্তা, সেখানে বাচ্চা আছে প্রাইমারি স্কুলে পড়ার মতো 10-12 জন। তো এখন 10-12 জনকে নিয়ে তো আসলে একটা প্রাইমারি স্কুল খোলা যায় না। তো আলটিমেটলি সেখানে কোনো স্কুল নাই। যেটা হয়েছে যে পাড়াবাসীরা মিলে একটা স্কুল খুলেছে, সেখানে এনজিও সহায়তায় স্কুল চলতো। কিন্তু এখন এনজিও প্রজেক্ট গুলো তো প্রজেক্ট বেস, প্রজেক্ট শেষ, টাকা শেষ, স্কুল শেষ। পর্যাপ্ত স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ না থাকার পেছনে পার্বত্য শান্তি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। এই পরিষদের সদস্য KS মং মারমা বলেন, পাহাড়ি এলাকার স্বাস্থ্য এবং শিক্ষা খাত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অধীনে দেওয়ার কথা থাকলেও সেটি কৌশলে বাস্তবায়ন করা হয়নি, যার কারণে পিছিয়ে পড়ছে এই দুই খাত, বলছিলেন KS মং মারমা। পার্বত্য জেলা পরিষদ সমূহ তাদের হাতে আইনগতভাবে যে সমস্ত বিভাগ বা কর্ম প্রতিষ্ঠান হস্তান্তরিত হওয়ার কথা, সেগুলো এখনো হয়ে ওঠে না। চুক্তিতে যেভাবে লেখা আছে, আইনে যেভাবে লেখা আছে, সেভাবে তো আর শিক্ষা কার্যক্রম চলতে পারতেছে না। মাধ্যমিক শিক্ষা তো নাই বললাম, উচ্চ মাধ্যমিকটা জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে বলে বলছে, অফিস অর্ডার বলছে, কিন্তু দেখা যায় যে শিক্ষা কার্যক্রমগুলো সেই আপনার অধিদপ্তরের মাধ্যমে, মহাপরিচালকের মাধ্যমে আগের মতো কাজ এখনো বাকি আছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্গম এলাকাগুলোতে আগে যে পরিমাণ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল ছিল তার সংখ্যা এখন অনেক বেড়েছে। তবে এরপরও দুর্গম এলাকাগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহমদ। অনেক এলাকায় এখনও মাধ্যমিক বিদ্যালয় নেই বলে অভিযোগের বিষয়ে মিস্টার আহমদ বলেন, ঘাটতিগুলো পূরণে পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ অনেকাংশ সত্য হতেও পারে, কিন্তু হাই স্কুল তো সব লেভেলে ওইভাবে করা এখনো সম্ভব হয়নি। অন্তত হাই স্কুল একটা হতে গেলে তার ফিডার স্কুল অনেকগুলো থাকা লাগে। একটা এলাকায় যদি 10টা ঘর থাকে, 20টা ঘর থাকে, সেই এলাকার জন্য হয়তো এই মুহূর্তে মাধ্যমিক স্কুল করা সম্ভব হয়নি। স্বাস্থ্যের ক্ষেত্রে লিমিটেশন কিছুটা থাকতে পারে, লিমিটেশন আছে, এটা পর্যায়ক্রমে ফিল আপ করা হবে আর কি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বলছে, পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে শান্তি চুক্তি নিয়ে একটি রাজনৈতিক সমাধান দরকার। ঢাকা থেকে মুন্নি আক্তার। বাংলাদেশের একজন নারী বাউল শিল্পী তাঁর গানে ধর্ম অবমাননা করেছেন, এরকম অভিযোগ তুলে তার বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে এক মামলায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রীতা দেওয়ান নামে এই বাউল শিল্পীর নামে অভিযোগটি করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশে বাউল শিল্পীদের নিয়ে এরকম ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একজন বাউল শিল্পীকে একই ধরনের এক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিস্তারিত জানাতে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিবিসির সায়দা আক্তার। সায়দা, বাউল শিল্পী রীতা দেওয়ান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগটা আসলে কি এবং কে এই অভিযোগটি এনেছিলেন? মজ্জেম পালা গানের মাধ্যমে বাউল শিল্পী রীতা দেওয়ান তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এরকম একটি অভিযোগে এই বছরের ফেব্রুয়ারি মাসে তার নামে 2টি মামলা হয়েছিল, যার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি দায়ের করা হয়েছিল, বুধবার ওই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলাটি করেছিলেন একজন আইনজীবী মোহাম্মদ ইমরুল হাসান। তিনি গত 2রা ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করেছেন এবং অপর আরেকটি মামলা সেটি দায়ের করা হয়েছিল 4ঠা ফেব্রুয়ারি। তো এই মোহাম্মদ ইমরুল হাসান তার দায়ের করা মামলার আর্জিতে যেটি বলা হয়েছিল যে একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রীতা দেওয়ান সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে ধৃষ্টতা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এবং এটি বাংলাদেশের যে ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে সেটির 28-1 ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ এবং সেই কারণে তার প্রতিকার চেয়ে ওই মামলাটি করা হয়েছিল। তো এই মামলা তো হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এতদিন পরে কেন গ্রেফতারি পরোয়ানা?
মোয়াজ্জেম, মূলত মামলার তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার কারণে এই সময়টুকু লেগেছে এবং এই মামলার তদন্ত করার দায়িত্ব ছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিআইবির ওপর। গত 29শে অক্টোবর এই সংস্থাটি আদালতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের যিনি পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে রীতা দেওয়ানের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তদন্তে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে এবং সে কারণেই এই গ্রেফতারি পরোয়ানাটি জারি করা হয়েছে এবং মামলায় শুধুমাত্র রীতা দেওয়ান একা আসামি ছিলেন, কিন্তু মামলার তদন্ত শেষে ভিডিও দৃশ্য ধারণ এবং ইউটিউবে আপলোড করার অভিযোগে আরও 2 জনকে আসামি করা হয়েছে। তো এই অভিযোগ এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসবের পর রীতা দেওয়ান তিনি কি বলছেন, তার বক্তব্য কি? রীতা দেওয়ানের সঙ্গে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি। তিনি বলছিলেন যে আইনের প্রতি সম্মান দেখিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তবে তিনি বলছিলেন যে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই ইউটিউবে তিনি ক্ষমা চেয়েছিলেন ওই যেই অনুষ্ঠানটির যেই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং যেটি নিয়ে এই বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং তিনি আমাকে যেটি বলছিলেন যে এই বিতর্কের যখন শুরু, অর্থাৎ সেই জানুয়ারি মাসের শেষ থেকে এখনও পর্যন্ত তাকে নানাভাবে সামাজিক মাধ্যমে হেনস্থা করা হয়েছে। যদিও তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরও তাকে এবং তার পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে এবং তিনিও তার পরিবার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বলে আমার কাছে তারা দাবি করেছেন। এবং রীতা দেওয়ান আমাকে বলছিলেন যে ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত তিনি একদিনও মঞ্চে গান করেননি। যেসব জায়গায় এই বাউল সঙ্গীতের আয়োজন করা হয় সাধারণত, তাকে নিয়ে এই বিতর্ক হওয়ার কারণে আয়োজকেরা এখন আর তাকে অনুষ্ঠানে নিতে চান না। যে কারণে তিনি যেটা বলছিলেন যে নিরাপত্তার পাশাপাশি জীবন জীবিকা নিয়েও তাকে এক ধরনের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে। তো এটাই তো প্রথম ঘটনা নয় এই ধরনের ঘটনা। এর আগেও আমরা শুনেছি যে আরেকজন বাউল শিল্পীকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশে। ঠিকই বলেছেন মোয়াজ্জেম, এই বছরেরই জানুয়ারি মাসে শরীয়ত বয়াতি তার নামেও হচ্ছে কি ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনেই একটি মামলা হয়েছিল। তাকে এরপরে গ্রেফতার করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। সায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সহকর্মী সায়েদ আক্তার। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। হংকংয়ে গত বছর গণতন্ত্রের দাবিতে এক বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে 3 জন সুপরিচিত রাজনৈতিক আন্দোলনকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের অপরাধ যে তারা পুলিশের অনুমোদনহীন বিক্ষোভে অংশ নিয়েছিলেন। জশুয়া ওয়াংয়ের 13 মাসেরও বেশি মেয়াদের কারাদণ্ড হয়েছে। অ্যাগনেস চৌ এবং ইভান লিয়ামকে যথাক্রমে 10 ও 7 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। এরা 3 জনই গত বছর হংকংয়ে পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের এক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেছেন। বেইজিংয়ে যৌন হেনস্থার একটি বহুল প্রচারিত মামলার বিচার কাজ আজ থেকে শুরু হয়েছে। একজন শিক্ষানবিশের শরীরে হাত দেয়া এবং জোর করে তাকে চুমু খাওয়ার অভিযোগে রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল সিসিটিভির একজন তারকা উপস্থাপকের বিরুদ্ধে এই মামলা হয়েছে। অভিযোগকারিণী প্রথমে 2014 সালে পুলিশের কাছে ওই ঘটনা জানান, কিন্তু অভিযোগ প্রত্যাহার করার জন্য তার উপর অনেক চাপ দেওয়া হয়। গত মে মাসে চীন যৌন হেনস্থার নতুন আইনি সংজ্ঞা দিয়েছে, কিন্তু এখনো হেনস্থার শিকার নারীরা অভিযোগ করতে ভয় পান। মাস্ক ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঠোরতর নতুন একটি নিয়মাবলী জারি করেছে। WHO বলছে যেসব জায়গায় কমিউনিটিতে উঁচু মাত্রায় কোভিড-19 সংক্রমণ হচ্ছে সেখানে 1 মিটার সামাজিক দূরত্ব মানা সম্ভব না হলে ঘরের ভেতর এবং বাইরে মাস্ক ব্যবহার করা উচিত। আরও বলা হয়েছে বাড়িতে কোনো অতিথি এলে উপস্থিত সবার ফেস মাস্ক পরে থাকা উচিত। বিশেষজ্ঞরা এখন বলছেন শুধু হাঁচি কাশির মাধ্যমে নয়, কথা বলার সময় বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে করোনা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকতে পারে। নাইজেরিয়ার পুলিশ একটি তথাকথিত বাচ্চা তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে 10 জন নারীকে উদ্ধার করেছে। এ সময় 2 জনকে আটক করা হয়। শিশু পাচার এবং বিক্রির উদ্দেশ্যে এসব জায়গায় জোর করে নারীদের আটকে রেখে ধর্ষণ করে তাদের সন্তান সম্ভবা করা হয়। উত্তর ভারতের আরো হাজার হাজার কৃষক দিল্লির উপকণ্ঠে গত কদিন ধরে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন। এই কৃষকরা সরকারের নতুন কৃষি আইনকে অন্যায্য এবং শোষণমূলক বলে বর্ণনা করে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। গত 1 সপ্তাহ ধরে হাজার হাজার কৃষক তাদের ট্রাক্টর এবং ট্রাক দিয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে তাঁবু খাটিয়ে নগরীর বাইরে অবস্থান নিয়েছে। থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে অযোগ্য ঘোষণার একটি আবেদন বাতিল করে দিয়েছে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তাকে দেয়া বাড়িটি তিনি অপব্যবহার করেছেন, এই অভিযোগে তাকে প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছিল।
আদালত বলছে প্রধানমন্ত্রী প্রায়ুত ব্যাংককে সেনাবাহিনীর অর্থে তৈরি বাড়িটিতে বসবাস করে সংবিধান লঙ্ঘন করেননি। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের উন্নয়নে বাঙালিদের চেয়ে অবাঙালিদের অবদান বেশি বলে এক মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিজেপির প্রতিপক্ষ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সহ সিপিআইএম এবং কংগ্রেসের মতো দল এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যমেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন মিস্টার ঘোষ। এ নিয়ে বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম কলকাতায় বিবিসির অমিতাভ ভট্টশালীর সঙ্গে। তার কাছে জানতে চেয়েছিলাম বিজেপির রাজ্য সভাপতি কোন পরিপ্রেক্ষিতে এরকম একটি মন্তব্য করেছিলেন। দেখুন মহাজন, বিজেপি নেতারা প্রতিদিনই ভোরবেলা চায় পে চর্চা নামে একটা রাজনৈতিক জনসংযোগ কর্মসূচি চালান, যেখানে চা খেতে খেতে মানুষের সঙ্গে তারা কথা বলেন। সেরকমই একটা কর্মসূচিতে মিস্টার ঘোষ আজকে গিয়েছিলেন কলকাতার ক্যানিং স্ট্রিট অঞ্চলে। এলাকাটাতে মূলত হিন্দি ভাষীরাই থাকেন এবং সেখানে তিনি ইতিহাস উদ্ধৃত করে মন্তব্য করেন যে ব্রিটিশ আমল থেকেই বাংলায় কাজ করতে, ব্যবসা করতে মানুষ এসেছেন বাইরে থেকে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেন থেকে শুরু করে গঙ্গার দুপারে কলকারখানায় কাজ করতেও যেমন অন্য প্রদেশের মানুষরা এসেছে, বাইরে থেকে আসা মানুষরাই মূলত কাজটা করেছেন। এবং এরপরেই তিনি বলেন যে বাংলার যা উন্নয়ন হয়েছে তাতে বাংলার বাইরের মানুষেরই অবদান বেশি। এবং এরপরে তিনি কিছুটা ব্যঙ্গ করে বলেন যে এইসব মানুষরা যদি বহিরাগত হয় তাহলে কি শাহরুখ খান এখানকার স্থানীয় বাসিন্দা? এবং শাহরুখ খানের নাম নেওয়ার একটা কারণ আছে, তার সঙ্গে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতা এবং তিনি আবার রাজ্য সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। তো এটাই ছিল মিস্টার দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতটা। তো তার এই মন্তব্য নিয়ে যেটা বলা হচ্ছে যে ব্যাপক সমালোচনা হচ্ছে, যারা সমালোচনা করছেন তারা কি বলছেন? ব্যাপকই সমালোচনা হচ্ছে রাজনৈতিক ভাবে এবং সামাজিক মাধ্যমেও। যেমন তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস সব দলই সমালোচনা করছে দিলীপ ঘোষের মন্তব্যের। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি যেমন উল্লেখ করছিলেন যে বিজেপির কাছে যিনি আদর্শ মহান পুরুষ বলে তাকে মনে করা হয়, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তো নিজেই বাঙালি ছিলেন। তো তাদের কথায় এটা বাঙালি অবাঙালিদের মধ্যে বিভাজন করার একটা চেষ্টা করছে বিজেপি। আবার জাতীয় বাংলা সম্মেলন নামে একটি সংগঠন, তারা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা সুভাষচন্দ্র সহ হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস তুলে ধরে তারা বলছে যে এদের কি বাংলার উন্নয়নে কোনো অবদান রাখেননি। এবং এই সংগঠনটির এক নেত্রী তন্মী দাস আমাকে বলছে যে বাইরে থেকে যারা এখানে এসেছেন তাদের বেশিরভাগই রোজগার করতে এসেছেন, কেউ ব্যবসা করেছেন, কেউ কায়িক শ্রম দিয়ে আয় করেছেন, কিন্তু তাতে বাংলার উন্নয়নে কোন অবদানটা তারা রেখেছেন এই প্রশ্নটা তারা করছেন। এবং সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপক সমালোচনা হচ্ছে। ফেসবুকে কয়েক হাজার মন্তব্য চোখে পড়েছে, তার মধ্যে যতগুলো কমেন্ট পড়তে পেরেছি তাতে কাউকেই দেখিনি দিলীপ ঘোষের মন্তব্যকে সরাসরি সমর্থন করতে। মহাজন, তো এই যে মন্তব্য বিজেপির প্রধান করলেন, এই পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন, 6 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তার আগে তার এই মন্তব্য, এটা কি বিজেপিকে একটু বিপাকে ফেলল? দেখুন, এমনিতেই দিলীপ ঘোষ নানা বিতর্কিত মন্তব্য করেই থাকেন, কিন্তু এই মন্তব্যটা মনে হচ্ছে কিছুটা হিসাব করেই করা হয়েছে। কারণ বহিরাগত এবং স্থানীয় রাজনীতিবিদ এ নিয়ে একটা বিতর্ক চলছে যখন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের ভোট সামলানোর মূল দায়িত্বে অন্য প্রদেশ থেকে নেতাদের নিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেস বারে বারেই বলছে যে এমনই একটা দল বিজেপি যে গোটা রাজ্যে ভোট সামলানোর নেতা নেই, বাইরে থেকে নেতা আনতে হয়। তো দিলীপ ঘোষও আজকের মন্তব্যে সেটারও জবাব দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস ভোট কুশলীকে নিয়ে এসছেন, প্রশান্ত কিশোর, তিনি তো বিহারের লোক। আর বিজেপির কয়েকজন নেতা আমাকে বলছিলেন যে শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব যে দু একজন মুখ্যমন্ত্রী বাদে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কোনো বাঙালি নেতা কিছুই করেননি বিশেষ। এবং সেটাই হয়তো দিলীপ ঘোষ উল্লেখ করতে পেরেছেন, এটাই বলছিলেন বিজেপির কয়েকজন নেতা। কলকাতা থেকে বলছিলেন বিবিসির অমিতাভ ভট্টশালী। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, আমাদের রাতের অধিবেশন পরিক্রমায় আজ থাকছে স্বাস্থ্য বিষয়ে আমাদের নিয়মিত ফোন ইন অনুষ্ঠান, যেখানে শ্রোতারা টেলিফোন করে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসককে তাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক গুলশানারা। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা আমাদের জানিয়ে দিন। আবারও বলছি, আমাদেরকে SMS করতে হবে 017141155578 এই নম্বরে। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব।
আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। ভারতের কেন্দ্রীয় সরকার আজ জানিয়েছে যে দেশের সব নাগরিককে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার প্রয়োজন হবে বলে তারা মনে করছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে সরকার কখনোই বলেনি যে দেশের প্রত্যেককে টিকা দেওয়া হবে এবং কারা টিকা পাবেন সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করবে। এর আগে ভারতে ক্ষমতাসীন দল বিজেপি বিহারের নির্বাচনের আগে ঘোষণা করেছিল যে ওই রাজ্যে সবাই বিনা পয়সায় করোনা ভাইরাসের টিকা পাবেন এবং তারপর বিষয়টি নিয়ে গোটা দেশ জুড়েই বিতর্ক এবং বিভ্রান্তি তৈরি হয়। এ নিয়ে দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিবিসির শুভজ্যোতি ঘোষ। আগামী বছর বাকি বিশ্বের সঙ্গে ভারতেও ইতিহাসের বৃহত্তম টিকাকরণ অভিযান শুরু হতে যাচ্ছে, যেটা হবে করোনা ভাইরাস বা কোভিড-19 বিরুদ্ধে। কিন্তু কারা সেই টিকা পাবেন কিংবা কারা আগে পাবেন তা নিয়ে এখনও অস্পষ্টতা প্রবল, আর সাধারণ ভারতীয়রাও বিষয়টা নিয়ে রীতিমতো অন্ধকারে। এই পটভূমিতেই কেন্দ্রীয় সরকার অবশেষে জানিয়ে দিল কেউ যেন না ভাবেন দেশের প্রত্যেক মানুষকে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। पूरे देश के टीकाकरण की बात सरकार ने कभी नहीं की। आई जस्ट वांटेड टू मेक दैट क्लियर। मैं बार-बार ये कहता हूं। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, পুরো দেশের টিকাকরণ করা হবে, সরকার কিন্তু কখনোই কথা বলেনি, এটা আমি পরিষ্কার করে দিতে চাই। বরং এই ধরনের বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনার আগে আমি সবাইকে বলবো প্রকৃত তথ্য যাচাই করে নিতে। তথ্যাত্মক জানকারি ফ্যাকচুয়াল ইনফরমেশন उसको हासिल कर लें। 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে প্রত্যেককে নয়, বরং জনসংখ্যার একটা ক্রিটিক্যাল মাসকে টিকা দিয়ে সংক্রমণের চেইনটা ভাঙাই হবে প্রধান লক্ষ্য, জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের অধিকর্তা বলরাম ভার্গব। Question would depend on the efficacy of the vaccine, number one, and obviously there is a range. Someone, it may be effective 60%. ডক্টর ভার্গবের কথায় এই বিষয়টা অনেকটা টিকার কার্যকারিতার ওপরও নির্ভর করবে। কারো ক্ষেত্রে টিকা হয়তো 60%, কারো ক্ষেত্রে 70% কার্যকরী হবে। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য হবে ভাইরাস সংক্রমণের শৃঙ্খলটা ভাঙা। আমরা যদি জনসংখ্যার একটা অংশ বা ক্রিটিক্যাল মাসকে টিকা দিয়েই সেই চেইনটা ভাঙতে পারি, তাহলে হয়তো আমাদের সবাইকে টিকা দেওয়ার কোনো দরকারই পড়বে না। Critical mass of people and break that virus transmission, then we may not have to vaccinate the entire population. ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরও মাস্কের ব্যবহার যে বন্ধ করা যাবে না এবং সরকার এই মাস্ক পরার বিষয়টিকে উৎসাহিত করে যাবে, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। এদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের অধিকর্তা অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শম্পা মিত্র অবশ্য বিবিসিকে বলছিলেন, জনসংখ্যার কোন ক্রিটিক্যাল মাসকে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে সেটাও পরিষ্কার করাটা খুব জরুরি। প্রথমে বয়স্ক লোক, যারা সিনিয়র সিটিজেন এবং যারা কোমরবিডিটিতে ভুগছেন, কোনো এমনি অসুস্থ, তাদেরকেই আগে দেয়া হবে, এইটুকু শুনেছি। যেটা হয়, ধরুন আমাদের দেশে যে ভ্যাকসিনেশন যেটা আছে সেটা বাচ্চাদের, কয়েকটা ভ্যাকসিন নিয়ম করে সবাইকে যে দেওয়া হয় সেটা হচ্ছে বাচ্চাদের, আন্ডার 5 চিলড্রেনদের, কেননা তারা হচ্ছে খুব ভালনারেবল। কতগুলো অসুখ, যেমন মিজলস, তারপরে ধরুন ডিপিটি মানে হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস মানে হুপিং কাফ, টাইফয়েড, এইসব 6-7টা অসুখের জন্য ইউনিভার্সালি সব বাচ্চাকে ভ্যাকসিনেট করা হয়। এছাড়া তো যখন স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু ইউনিভার্সাল ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল প্রত্যেককে, কেননা এভরিবডি ইজ ভালনারেবল ফর স্মল পক্স। এখন এই করোনার এই যে ওরা ক্রাইটেরিয়াটা তৈরি করেছে, এটা ঠিক কিসের বেসিসে করেছে সেটা জানতে হবে। ভারতে ভ্যাকসিনেশন নিয়ে বিভ্রান্তির পেছনে রাজনীতির ভূমিকাও দেখছেন পর্যবেক্ষকরা। বিহারে নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপি তাদের ইশতেহারে বলেছিল তারা জিতলে ওই রাজ্যে সবাই বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবেন। সেই ঘোষণার তীব্র সমালোচনা করেছিল বিরোধী কংগ্রেস। আম আদমি পার্টিও প্রশ্ন তুলেছিল, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই তার বাসিন্দারা কি দোষ করলেন। কোভিডের টিকাকরণ নিয়ে ভারতে বিভ্রান্তির শুরু তখন থেকেই, এখনও যার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। শ্রোতাদের জানিয়ে রাখি, যারা রেডিওতে আমাদের অনুষ্ঠান শোনেন তারা শর্ট ওয়েবও আমাদের অনুষ্ঠান শুনতে পারেন। প্রবাহ শোনা যায় 95109900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে
31, 31 এবং 25 মিটার ব্যান্ডে, আর পরিক্রমা প্রচারিত হয় 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনার বিস্তারিত আফরোজা নীলা এবং ফয়সাল তিতুমিরের কাছে। ধন্যবাদ মজেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও কিন্তু বেশ কিছু বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নীলা। তিতুমির, ভাস্কর্যের বিষয়টি কিন্তু আজ আবার নতুন করে সামনে এসেছে। বিশেষ করে তুরস্কের রাষ্ট্রদূতের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। আজ সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে এক বৈঠকের পর তিনি জানান, মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় শেখ মুজিবুর রহমানের ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম খবর বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হবার পর তা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে। নানান রকম প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে নীলা। যেরকম রায়হান ফারুক লিখেছেন, ভাস্কর্য জায়েজ করার জন্য সব ধরনের চেষ্টা চলছে। রফিক রোহান লিখেছেন, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রার মানোন্নয়ন নেই, সেখানে এত বাড়াবাড়ির কী দরকার আছে? প্রত্যেকটা দলই স্বার্থের ঊর্ধ্বে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকগুলো আজ নিরুপায়। মীর আনাসুজ্জামানের মন্তব্য, সুলতান সুলেমানের দেশের এমন ঘোষণার পরে কি #বয়কট তুরস্ক আন্দোলন শুরু হবে? আর জুলকারনাইন মিল্টন লিখেছেন, সব ঠান্ডা, কারো কোনো শব্দ নাই। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের তৈরি কোভিড-19 টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য। এই খবরটিও কিন্তু নজর কেড়েছে। এই নিয়ে খবরও শুনছিলেন আপনারা কিছুক্ষণ আগে। এ নিয়ে নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। যেরকম ইব্রাহিম আকন লিখেছেন, এই মুহূর্তে এটা বিশ্বের জন্য দারুণ সুখবর। আবার রাজন কুমার সাহা খানিকটা সন্দেহ প্রকাশ করে লিখেছেন, কোনো টিকায় 100% কাজ করে না, সেখানে 95% এটা রূপকথার গল্প নাকি সত্যি? ওমর ইসলাম লিখেছেন, আগামীকাল সকালে দেখবেন বাংলাদেশে উৎপন্ন হচ্ছে এই টিকা এবং খুবই স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে। আর সৌরভ আচার্যের মন্তব্য, পৃথিবী আবার শান্ত হোক, মৃত্যুর মিছিল কমুক। অন্যদিকে ভারতে কৃষকদের চলমান আন্দোলন ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই সংক্রান্ত নানান খবর ও ছবি কিন্তু শেয়ার হতে দেখা যাচ্ছে ফেসবুক, টুইটারে। এখনও দিল্লি অভিমুখে চলছে কৃষকদের বিক্ষোভ, আর বিক্ষোভ ঠেকানোর নানান চেষ্টা করে চলেছে নিরাপত্তারক্ষীরা। আর এরকম সময়েই এক বৃদ্ধ কৃষকের দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন এক প্যারামিলিটারি সদস্য। এই ছবিটি কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষও এই ছবিটি শেয়ার করে নানান মন্তব্য করছেন। বিবিসি বাংলার ফেসবুক পাতায় সেই খবরের নিচে এস আসাদ লিখেছেন, এভরিওয়্যার ফেসিং প্রবলেমস অনলি পোর হিউম্যানিটি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গরিবরাই সাধারণত নানান সমস্যার শিকার হন। আর এমডি ফয়সাল লিখেছেন, নাগরিকত্ব আইনের ধারায় যখন মুসলমানদের পেটাচ্ছিল অন্যরা চুপ ছিল, আজ এদের পেটাচ্ছে অনেকেই চুপ আছে। যারা আজ তালি মারছেন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন। দীপঙ্কর ভট্টাচার্যের মন্তব্য, কৃষি বিলে কি আছে তাই অনেকে জানে না, তারাও ওই মিছিলে আছে। দেদার মাঝারের মন্তব্য, পৃথিবীতে শ্রমিক এবং কৃষকের আন্দোলনের মতো ন্যায্য আন্দোলন আর হতে পারে না। যে দেশের কৃষক শক্তিশালী, সে দেশের অর্থনীতিও শক্তিশালী। মাহমুদ রিমেলের মন্তব্য, কৃষকের মতো নিরীহ মানুষ আর নেই, এদেরকে অত্যাচার করে কি মজা পায় সরকার? এই মানুষদের অমানসিক পরিশ্রমের বদৌলতে অন্যরা শান্তিতে খেতে পারে। কৃষকদের দাবি ন্যায্য হলে সেটা মেনে নেওয়া হোক। NH জুয়েল লিখেছেন, কৃষকরা যদি মাঠে না যায় তাহলে রাজনীতির সিংহাসন ছেড়ে হাল চাষ করতে হবে। পৃথিবীতে কৃষকের প্রয়োজন আদিতেও ছিল, অন্তেও থাকবে। এদিকে করোনা ভাইরাস মহামারীর এই বন্ধের মধ্যে এক মাদ্রাসার 20 ছাত্রীর বাল্য বিয়ে, এই খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে বলা যায়। ঘটনাটি যশোরের। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর গত 10 মাসে যশোরের একটি উপজেলার একটি দাখিল মাদ্রাসার এই শিক্ষার্থীরা বাল্য বিয়ের শিকার হন। বাড়িতে বিয়ে দিলে সমস্যা হবে ভেবে অভিভাবকেরা বাইরের এলাকায় নিরাপদ স্থানে নিয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন, এরকমটি জানা যাচ্ছে খবরটিতে। সেখানকার শিক্ষকরা জানান, বাল্যবিয়ের খবর প্রশাসনকে দিয়ে তেমন কোনো ফলও আসে না, তাই করোনার বন্ধে ছাত্রীদের বিয়ের ব্যাপার টের পেলেও প্রশাসনকে খবরগুলো জানাননি তিনি। এ নিয়ে হাসান মোহাম্মদ রনক লিখেছেন, এখনও দেশে বাল্যবিবাহ ও বহু বিবাহ চালুর তালে আছে দেশের এক শ্রেণীর মানুষ। আরিফুর রহমান লিখেছেন, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণে ছেলেমেয়েরা খারাপ কাজ থেকে বেঁচে যায়। তো এই ছিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আফরোজা নীলা এবং ফয়সাল তিতুমিরের কাছে শুনছিলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ব্রিটেন ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে।
আর বাংলাদেশের একজন নারী বাউল শিল্পীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.